আমরা জানতে চাই বারবার এই যে ৬২৬ জন বা ২৭ জন যে নাম্বার, এই Correct. এখতিয়ার আপনাকে কে দিয়েছে? তাদেরকে নিরাপত্তা দিয়েছেন ভালো কথা। তাদেরকে ছেড়ে দেওয়ার অধিকার কে দিয়েছে? কে কাকে দিয়েছে? Correct. সেনাপ্রধানকে আজকে অনেক বেশি অ্যাগ্রেসিভ মনে হলো আরকি। মানে এতটা অ্যাগ্রেসিভ কিন্তু তার যে আচরণ বা তার সম্পর্কে আমরা যতটুকু জানি, এটা ঠিক যায় না তার সাথে আরকি। বলেন। তিনি বর্তমান আ পরিস্থিতিকে দেশের সার্বিক পরিস্থিতিকে অরাজক পরিস্থিতি হিসেবে বর্ণনা করেছেন এবং বলেছেন যে সময়ের সাথে, সাথে পরিস্থিতির আরো অবনতি হচ্ছে। তিনি বলেন যে আইনশৃঙ্খলা বাহিনী, বেসামরিক প্রশাসন সহ সকল সংস্থা ভেঙে পড়েছে, পুনর্গঠিত হতে পারছে না। শুধুমাত্র সশস্ত্র বাহিনী এখন পর্যন্ত টিকে আছে। ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আর্মি মাঠে গত প্রায় ৬ মাসের বেশি। Correct. এই অরাজক পরিস্থিতি সেনাপ্রধান যদি ঘোষণা করেন, এর দায় কার ঘাড়ে এসে বর্তায়? কি মনে করেন আপনি? শোনেন, ফার্স্টে আমি বলি যে আমার চাকরির লাইফে আমি এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার পাই নাই। সো ম্যাজিস্ট্রেসি পাওয়ার ছাড়াই আমরা যখনই দায়িত্ব পালন করেছি, সেনাবাহিনী যখন গ্রাউন্ডে ছিল, তখন এমনি আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো ছিল। দিস ইজ দ্য ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম ম্যাজিস্ট্রেসি পাওয়ার সহ গ্রাউন্ডে আছে। কারণটা কি? এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে গ্রাউন্ডে আছে থেকে উনি যেটা করতেছে, কেউ গিয়া মব গিয়া আওয়ামী লীগের কাউরে আগুন দিতেছে, বাড়ি আগুন দিতেছে, ওখানে গিয়ে আওয়ামী লীগকে সেভ করতেছে, আওয়ামী লীগের প্রপার্টি ইয়ে করতেছে। উনি জাস্ট এই মেইন এফোর্টটা লাগতে হচ্ছে আওয়ামী লীগের লোকজনকে ইয়া করার জন্য। জুনিয়র লেভেলের তো অফিসারদের ইয়া নাই। আমি আপনাকে বলি যে আপনি তো নিউ ইয়র্কে আছেন। বর্তমানে আমাদের আলগা মোমেন যে আছেন, উনি নিউ ইয়র্কে আছেন। চলে এসছে। চলে আসছেন, অনেকদিন পরে আসছেন, এবং কিছুদিন আগে একটা প্রাইভেট অনুষ্ঠানে উনি জেনারেল ওয়াকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আর কি, বিভিন্ন কথার মাধ্যমে। সো এটা তো আমাদের কাছে ক্লিয়ার ইটস নট, মানে অ্যাকচুয়ালি 626 এটা একটা ফিকটিশাস নাম্বার। মানে আমার মতে হচ্ছে জাস্ট ফিডিং করছে ওই জায়গায়, বাট অন গ্রাউন্ডে এই সংখ্যাটা অনেক বেশি। এবং এই যে কিছু কিছু লোকজনকে, ইভেন আমাদের সেনাবাহিনীর লোক, বিজিবির লোক, তারা ওই বর্ডার পর্যন্ত পার করে দিয়ে আসছে, এয়ারপোর্টে যেতে সাহায্য করেছে। আমি আপনাকে ইয়াতেও বলেছিলাম যে জিয়াউল হাসানকে যখন এয়ারপোর্টে পাঠানো হয়, ইট ইজ এএসইউ, আর্মি সিকিউরিটি ইউনিট, এবং ডিজিএফআই দুজনে মিলে ওরা ওরা যখন পাঠাচ্ছে, এবং যারা অফিসার ওখানে আছেন ফ্রাস্ট্রেটেড হয়ে যে তাকে ছেড়ে দিচ্ছে, তখন আমাকে ফোন করে, আমি তখন লাইভ করি। আহ, এবং পাশাপাশি যখন তারা সমস্ত অ্যাক্টিভিটিস এটার উপর ইয়া করে এবং তাকে জায়গা দেন, এই জিয়াউল আহসান থেকে শুরু করে এখন পর্যন্ত যতগুলো আছে সবগুলো বিষয় জেনারেল ওয়াকার দায়ী। সো এখানে মানে 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 হচ্ছে কি জেনারেল মোস্তাফিজ ভাই, আমরা যে বিষয়গুলো আসলে জানতে চাই, যে বিষয়গুলো যেমন ধরেন তিনি আরেকটা পয়েন্টে বলছেন যে সেনাবাহিনী অক্লান্ত ভূমিকা রাখছে ৫ই আগস্টের পর থেকে। হ্যাঁ, অবশ্যই চেষ্টা করছে, অবশ্যই রাখছে অবশ্যই এবং অবশ্যই অবশ্যই এবং এই অবশ্যই। ব্যাপারে তো কোনো দ্বিমত নাই। যখন পুলিশ ছিল না, যখন পুলিশ সব পালিয়ে কারেক্ট গেছে, কারেক্ট কারেক্ট। সেনাবাহিনী রোলটা প্লে করেছে। কিন্তু তারপরেও তিনি বলছেন এখানে দেখেন, অক্লান্ত ও নিঃস্বার্থ ভূমিকা সত্ত্বেও বিভিন্ন মহল হতে সেনাবাহিনী ও সেনাপ্রধানকে টার্গেট করা হচ্ছে। সেনাবাহিনীকে কেউই টার্গেট করছে না। আমি ১ম এই বলেছি। কারেক্ট কারেক্ট কারেক্ট। এবং যে কথাগুলো আপনি বলছেন, আমরা জানতে চাই বারবার এই যে ৬২৬ জন বা ২৭ জন যে কারেক্ট নাম্বার, এই কারেক্ট। এখতিয়ার আপনাকে কে দিয়েছে? তাদেরকে নিরাপত্তা দিয়েছেন ভালো কথা। তাদেরকে ছেড়ে দেওয়ার অধিকার কে দিয়েছে? কে কাকে দিয়েছে? এইটাই আমি একটা জিনিস বলি, যখন ৫ই আগস্টের পরে, আগস্টের মধ্যেই আমাকে অ্যাকচুয়ালি একটা সার্ভিং অফিসার, ক্যাপ্টেন, যে সাভার এলাকায় ছিল, হুম, সে আমাকে ফোন করে বললো যে স্যার, আমি চাই, জানি যে আওয়ামী লীগের এই নেতার পাশে অস্ত্র আছে, আমি যখন অপারেশন করছি আমার অস্ত্র দিয়ে দেওয়া আছে না। সো এটাই হচ্ছে আর কি, যে যেহেতু 9 ডিভিট ডিউসি এবং ওখানকার কমান্ডার গুলো সবগুলো ছিল আওয়ামী। সো এরা কিন্তু গ্রাউন্ডে এখন বেসিসি পাওয়ার নিয়ে যদি যত যাই বলেন, আইন কানুন সবকিছুতে আছে, কিন্তু এটা ইমপ্লিমেন্ট তো করতে হবে। সো ইমপ্লিমেন্ট করার জন্য উনি একদিকে বলতেছে আমরা বেসিসি পাওয়ার নিয়ে আসি, এবং আমি বলতে পারি যে আমি এখন পর্যন্ত বাংলাদেশে যত আইএস ডিউটি করেছি, আমাদের কখনোই বেসিসি পাওয়ার ছিল না, এবং কখনোই আমরা ব্যর্থ হই নাই। এই প্রথমবার ব্যর্থ কেন না মানে হচ্ছি? হচ্ছে আপনি ধরেন আপনি ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছেন, আপনি কোন কাজ করছেন না। আবার আপনি দাবি করছেন যে আবার দাবি পরিস্থিতি করতেছে। অরাজক। কারেক্ট কারেক্ট। পরিস্থিতি। আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। আমি আরো কেন অবনতি বলতেছি হচ্ছে। যে জুনিয়র অফিসাররা, উনি যদি এখন এই যে এখন যে মানে তার মাসল ফ্লেক্স করলো সরকারের সামনে যে শেষ অব্দি দায়িত্ব, বাট এটা বলতে পারি যে জুনিয়র অফিসাররা, এই যে আমি এতক্ষণ যেটা বললাম যে তাদেরকে অপারেশন করতে যাচ্ছেন, দে নো দ্য এক্সাক্ট থিং। সো উনি অ্যাকচুয়ালি সরকারকে ভয় দেখাচ্ছে এই কথাগুলো বলে, এবং হুম। ওখানে কোশ্চেন আনসার সেশনে যেগুলো সেট করেছে ওটা উনার সেট করা জিনিস, বাট অন গ্রাউন্ডে তার এই পাওয়ারটা নাই, কারণ আর্মি তার পিছনে নাই। এখানে উনি বারবার সেনাবাহিনী এবং সেনা প্রধানকে বলার চেষ্টা হুম, করতেছে যে হুম, আমরা হুম। সেনাবাহিনী আমরা কখনোই সেনা প্রধান, এই সেনা প্রধানের এগেইনস্টে বলেছি, বিকজ অফ এই এতক্ষণ যে বললাম যে উনি আওয়ামী লীগকে পুনরুদ্ধার করতে চাচ্ছেন, নিষিদ্ধ করতে মানা করেছে। উনি তো সিরিজ, এটা তো না যে একটা বিচ্ছিন্ন ঘটনা বলার সুযোগ নেই, একটার পর একটা একটার পর একটা একটার পর একটা। এখানে আমরা শুধু বলতেছি সেনাবাহিনীর এগেইনস্টে আমরা কোনো কিছু করতেছি না। সেনাবাহিনী এখনো যে মেইন ফোর্স যেটা আছে উপরের দিকে ৩০-৩৫ জন ছাড়া সবাই কেউ ইন্ডিয়ার হেজিমনি চায় না। এই যে মনে করেন যে আমি আমার কয়েকটা সত্যি বলছি, 24 ডিবেট জিওসি
নতুন জেনারেল মুশফিক গিয়ে প্রথমেই সে যে ফেনী ওখানে যে শেখ হাসিনা যে ব্রিজটা দিয়েছে ওখানে গিয়ে ওখানে ডিফেন্স সিস্টেমটা ফাইনাল করেছে, করে রিকমেন্ড করেছে ওখানে যে ইন্ডিয়ার জন্য যে যে জায়গাটা দিয়েছিল, এটা তো ইন্ডিয়া অ্যাকচুয়ালি তার মিলিটারি স্থাপনা করতো ফিউচারে, এখন শুধু জাস্ট ব্যবসা বাণিজ্যের কথা বলে যে এটা তাদের ইপিজেড বলার চেষ্টা করছে, বাট ওই জায়গাটার মধ্যে একটা ব্রিগেড প্লাস স্ট্রেংথ করার চেষ্টা করছে, এটা কিন্তু করতেছে, মানে এটা হচ্ছে একজন বেসিক অফিসার কিন্তু তাই করবে। হ্যাঁ, বাংলাদেশ আর্মির অফিসাররা এইরকমই এবং দে আর ডেডিকেটেড, বাট ফিউ সিনিয়র যারা আছে, এবং দেখেন এত কিছু করার পরেও যে সমস্ত জেনারেল গুলাকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, যে যাদের উপরে পাসপোর্ট সিজ করা হয়েছিল, এদেরকে সবাইকে পালিয়ে যেতে দিচ্ছে, পালিয়ে যেতে দিচ্ছে। এরপরেও লোকজন কিছু বুদ্ধিজীবী আছে, এটা মানে কি বলবো এদেরকে, মানে অনলাইনে মুখ খারাপ করতে ইচ্ছা হয় কিন্তু করতে পারি না, তারপরে ওয়াকার সাহেব ভালো। ধরেন একটা বিষয় বলবো যে ধরেন তারপরে ধরেন এই গত 10 মাসে যে কাউন্টার কু বা প্রতি বিপ্লব এই জাতীয় কিছু হয় নাই, এটা একটা ভালো সাইন আর কি, আমি মনে করি। কিন্তু ধরেন এই যে গদবাঁধা কথা, দেশে বিদেশি স্বার্থান্বেষী মহলগুলো পরিস্থিতিকে আরো অবনতি ঘটাতে চাচ্ছে। তো দেশে বিদেশি স্বার্থান্বেষী মহল কাজ করতেছে না, কাজ করতেছে ইন্ডিয়া এবং আপনার সাবেক অভিভাবক হাসিনা। তারপরে দেখেন যে তিনি বলছেন যে জাতিসংঘ কর্তৃক জুলাই আগস্ট বিষয়ে যে প্রতিবেদন তৈরি করা হয়েছে তাতে সেনাবাহিনীর কোনো বক্তব্য নেওয়া হয়নি। এ বিষয়ে জাতিসংঘের সাথে যোগাযোগ করা হলে তিনি জানতে পারেন যে জাতিসংঘ সেনাবাহিনীর সাথে যোগাযোগ করতে চাইলেও বর্তমান সরকার জাতিসংঘকে সেই সুযোগ দেয়নি। আচ্ছা, আপনার কি মনে হয় ডক্টর ইউনূস জাতিসংঘকে আহ্বান করেছে এই তদন্তটা করার জন্য? প্রথম পদক্ষেপ। জাতিসংঘ তার রিপোর্টে বলছে যে সেনাবাহিনী তাদেরকে রেসপন্ড করে নাই। তো সেনাবাহিনী বলতে পারতো যে ভাই আমরা করতে চাই, সরকার দেয় নাই আমাদেরকে, আমরা সরকারের তোমার সরকার থেকে পারমিশন নিয়ে আসি, তাই না? এখানে অফিসারদের সামনে সে কিন্তু লাই করলো, একদম পিওর মিথ্যা কথা বললো। ওই রিপোর্টের মধ্যেই বলা আছে সেনাবাহিনীর সাথে, এবং সেনাবাহিনীর সাথে একদম যোগাযোগ করে নাই তা না, কিছু কিছু অফিসার এবং কিছু কিছু কন্ট্রাক্টের সাথে তো তারা যোগাযোগ করেছে, কারণ আমি যেহেতু মানে এই টিমটা এখান থেকে যাওয়ার সাথে আমি কিছু কোঅর্ডিনেশন করে দিয়েছিলাম যে ইয়াতে, সো আমি ব্যাপারটা জানি, কিছু কিছু মানে জানা আমি আছে বলতে তাদের। তারা মানে জাতিসংঘ সেনাবাহিনীর অফিসিয়াল বক্তব্যটা পায়নি, বুঝিনি, সেনাবাহিনীর অফিসিয়াল বক্তব্যটা পাইনি, একটা অফিসিয়ালি সাপোর্ট করেন, হেল্প করে নাই। মানে এই সেনাবাহিনী তো কোনো সাপোর্টই করে নাই এখানে, এটা তো সেনাবাহিনী কোনো সাপোর্টই করে নাই, কোনো কিছু করে নাই। এবং পরবর্তীতে রিপোর্ট একটা জিনিস আমি আপনাকে বলতে পারি, এই যে যে টিমটা জাতিসংঘ থেকে গিয়েছিল এখানে কিন্তু একজন কলকাতার দাদাবাবু ছিল কিন্তু ওই টিমের মধ্যে, হ্যাঁ টিমের মধ্যে কিন্তু, কিন্তু সে ইচ্ছা করলেই তো পারবে না, কারণ যারা আদার টিমের মধ্যে আরো অনেক 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 আছে, এবং সবাই জানে যে ইন্ডিয়ার একটা ইন্টারেস্ট আছে। বাট ফাইনালি যদি ওইরকমই হইতো, যদি কোনো তারা যদি কোনো অনিয়ম করতো, ওই দাদাবাবু তো দাঁড়াই যেত যে ইউএন এখানে এখানে অনিয়ম করতেছে, অন্যায় ভাবে করতেছে। ওটা কিন্তু দাদাবাবু ছিল একজন, আমি নামটাও জানি, এখন বলবো না জিনিসটা। না, তো তারপরে আমি আরেকটা প্রসঙ্গে যাই, অনেক অনেক বক্তব্য তিনি বলেছেন যে সংস্কার সহ বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সরকার কি সিদ্ধান্ত নিচ্ছে বা কিভাবে নিচ্ছে সে বিষয়ে দেশবাসীর পাশাপাশি তিনি এবং সেনাবাহিনী অবগত নন বলে হতাশা ব্যক্ত করেন। পরবর্তীতে এক প্রশ্নের উত্তরে তিনি উল্লেখ করেন যে প্রথম দিন থেকেই প্রয়োজনীয় সংস্কারের বিষয়ে তিনি বারংবার সরকারকে অনুরোধ করেছেন, তবে সরকার অনুরূপ সংস্কারের বিষয়ে সত্যিকার অর্থে সিরিয়াস নয় বলে তিনি উল্লেখ করেন। মানে আপনি অবস্থাটা দেখেন। অথচ কিন্তু 10টা সংস্কারের মধ্যে 6টা কিন্তু অলরেডি রিপোর্ট দিয়ে দিছে আরো 2-3 মাস আগে, সংস্কারের ইয়াতে কিন্তু দিয়ে দিছে আরো আগে। তবে মানে আপনার মূল উনি চাচ্ছে উনি যেহেতু ইন্ডিয়ার এজেন্ট, ইন্ডিয়া ওই জিনিসগুলো চায়, সো উনি যদি এটাতে ইনভলভ থাকে বা থাকে, হ্যাঁ তাহলে তো উনি ওনার চয়েস মতো লোক দিতে পারবেন। হ্যাঁ, এই জন্য উনি চাচ্ছে যে আর্মির মধ্যে, বাট কথা জিনিস হচ্ছে এটা কিন্তু আর্মির মানে জব ডেসক্রিপশন জুরিডিকশনের মধ্যে পড়ে না, তাদের চার্টার অফ ডিউটির মধ্যে এটা পড়ে না। সো উনি এটা দাবি করতেছেন, এটা তো সরকার কি সিদ্ধান্ত নিবে, কি সংস্কার করবে, এটা সেনাবাহিনীকে জানাই করতে হবে। সরকারের এমন কোনো দায় পড়ে নাই, তাই না? তবে একটা পয়েন্ট বলবো যে করিডোরের ব্যাপারে যেটা যেটা জি, আমি আসছি। হ্যাঁ, মানে আচ্ছা, উনি এই পয়েন্টটা বলছেন যে আমার ধারণা কি জানেন তো, ওনার এই ক্ষোভ বা বডি ল্যাঙ্গুয়েজ বা যা কিছু সবকিছু হচ্ছে ওই যে নিরাপত্তা উপদেষ্টা যে খলিল সাহেবকে কেন্দ্র করে। মানে উনি এক ধরনের অফেন্ডেড হয়েছেন খলিল সাহেবকে নিরাপত্তা উপদেষ্টা বানাই দেওয়ার পরে, এবং প্লাস ওই যে অতিরিক্ত দায়িত্ব হিসেবে ডিফেন্স দেখার দায়িত্ব দেওয়ার পরে, এবং মানবিক করিডোরের ব্যাপারটা নিয়ে একটু বলে তারপর আপনার কাছে আসি যে উনি বলছেন যে মানবিক করিডোরের মধ্যে স্পর্শকাতর ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার বর্তমান সরকারের নেই বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন শুধুমাত্র একটি নির্বাচিত রাজনৈতিক সরকারই যথাযথ পদ্ধতি অনুসরণ পূর্বক এরূপ সিদ্ধান্ত নিতে পারে। তিনি আরো বলেন যে করিডোর বিষয়ে সরকার কি ভাবছেন বা একটি জাতিকে প্রক্সি ওয়ারের দিকে ঠেলে দিচ্ছেন কিনা এই প্রশ্ন রাখেন, এবং তিনি স্পষ্ট ভাবে বলেন দেয়ার উইল বি নো করিডোর। এই যে অডাসিটি, এই যে ধৃষ্টতা, মানে এটা এটা কোনোভাবেই আপনি যদি সরকার কি সিদ্ধান্ত নিবে, আমি দিচ্ছি আপনাকে, সরকার কি সিদ্ধান্ত নিবে, এটা এই যে কথাটা বলা, এটা যে কত বড় অবাধ্যতা এবং 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 এটা হচ্ছে আপনার প্রফেশনাল কোড অফ কন্ডাক্টের সুস্পষ্ট লঙ্ঘন। এবং আমি আপনাকে জাস্ট ক্লু দেই, সরকারের এই যে এই প্রসঙ্গটা যেটা তিনি বলছেন যে মানবিক করিডোরের বিষয়টা, এই বিষয়টা কিন্তু আসলে এখানে প্রথম উত্থাপন করে হচ্ছে আমাদের ভারতপন্থী যেই পররাষ্ট্র উপদেষ্টা আছে,
আহ, তৌহিদ হোসেন। Correct. তিনি বলে ফেলছেন যে রাখাইনে মানবিক করিডোর দেওয়ার নীতিগত সিদ্ধান্ত বাংলাদেশের, কিন্তু এই নীতিগত সিদ্ধান্ত কোথায় নিয়েছে, কারা নিয়েছে, এই জাতীয় কোনো তথ্য কিন্তু আর পাওয়া যায়নি। পাওয়া যায়নি। Correct. পরবর্তী দিনই অর্থাৎ এই তৌহিদ হোসেনের এই বক্তব্যের দিনই বা পরদিনই প্রেস সচিব বলেছেন যে রাখাইনে মানবিক করিডোর স্থাপন নিয়ে সিদ্ধান্ত হয়নি। অর্থাৎ এটা যে তৌহিদ হোসেনের যে রুট, সেই রুটের একটা অ্যাডভাইস থেকে যেটা হয়েছে এটা মোটামুটি ক্লিয়ার। তো আপনি একটু বলেন যে এইভাবে ধরেন মানবিক করিডোর বা এটা নিয়ে যদি আপনার আপত্তি থাকে বিং এ আর্মি চিফ, যেহেতু যে পরিস্থিতি হোক আপনি একটা ঝুঁকি নিয়েছেন 5ই আগস্টে, আপনি কথা বলেন না কেন? আপনি কথা তো বলতে পারেন। যদিও কথা হয়েছে ৩ বাহিনী প্রধান সহ উপদেষ্টার সঙ্গে এই ডক্টর ইউনূসের সাথে বৈঠক করেছেন। কিন্তু আপনি এভাবে বলতে পারেন কিনা? আপনি একটু শুনি যে কোড অফ কন্ডাক্ট কি বলে? আচ্ছা, এখানে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে ওনার সাথে যে তিন বাহিনী সহ যে কনফারেন্সটা হয়েছিল, ওখানে কিন্তু জি, এই মানবিক করিডোর নিয়ে কথা হয়েছে। হুম, ওখানে সেনাপ্রধান বলেছেন যে এই মানবিক করিডোর দেওয়াটা নিয়ে উচিত হচ্ছে আমাদের যারা স্টেক হোল্ডার তাদের সাথে একটা কনফারেন্স করা, ইয়া করা। হোয়ার ইজ হিজ রাইট? আমি মনে করি সরকারের এই করিডোর দেওয়ার ব্যাপারে। হ্যালো বন্ধুরা, আপনারা এতক্ষণ যাবৎ ডক্টর কনক সারোয়ার স্যারের যে টকশোটি দেখতেছিলেন, এর মাধ্যমে বর্তমান সামরিক বাহিনীর বিশেষ করে ওয়াকারুজ্জামান স্যারের যে কর্মকাণ্ডগুলো এবং আওয়ামী লীগপন্থী যে কথাবার্তাগুলো সেটি তারা এই আলোচনার মাধ্যমে ফুটিয়ে তুলেছে। যদিও ভিডিওটি ভালো লাগে, আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এই ভিডিওর মাধ্যমে কি বুঝতে পারলেন বর্তমান বাংলাদেশের সমসাময়িক ঘটনাগুলো নিয়ে বিস্তারিত কমেন্টে জানাবেন এবং এই বিষয়ের উপরে আরো ভিডিও দেখতে চাইলে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি দেখার জন্য এবং সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।